নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি সেন্সেশনাল নবীন বাত্রা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 65 বছরের নবীন বাত্রা একজন ফটোগ্রাফার ও ফিল্ম মেকার ছিলেন, যিনি মুম্বাইয়ের বোরিভালিতে নিজস্ব স্টুডিও চালাতেন। 16 সেপ্টেম্বর 2012 সালে দুই যুবক কুরিয়ার বয়েজের রূপ ধরে নবীন বাত্রাকে একটা পার্সেল দিতে আসে। তারা নবীন বাত্রার স্টুডিওতে পৌঁছে দেখে তালা ঝুলছে। যখন তারা নবীন বাত্রাকে ফোন করে, তখন নবীন বাত্রা কোনো রকম সন্দেহ না করে তাদেরকে বলেন তিনি স্টুডিও থেকে বেরিয়ে গেছেন আর পরের দিন স্টুডিওয়ে আসবেন। পরের দিন নবীন বাত্রা তার আন্ধেরির অফিস থেকে পার্সোনাল ম্যানেজার গোমসকে জানিয়ে নিজের বোরিভালি স্টুডিওর উদ্দেশ্যে রওনা দেন। দুজন কুরিয়ার বয় আবারও বাত্রার স্টুডিও ফ্ল্যাটে পৌঁছে যায়। তাদের অন্য আর এক সাথী ফ্ল্যাটের বাইরে পাহারা দিতে থাকে। নবীন বাত্রা তাদেরকে জানায় যে ওই পার্সেলটা তার নয় আর উনি প্রেরককেও চেনেন না। তখন দুই যুবক বাত্রা স্টুডিওয়ে এক ইঞ্জিনিয়ারকে দেখতে পায়, যে কিনা নবীন বাত্রার ল্যাপটপ ঠিক করছিল। ভয় পেয়ে দুজন বাহানা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ওরা নিজেদের তৃতীয় সাথীকে কম্পিউটার ইঞ্জিনিয়ারের উপর নজর রাখতে বলে। আর যেই গৌরব ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং থেকে বেরিয়ে যায়, তৃতীয় সাথী ওই দুই কুরিয়ার বয়কে জানিয়ে দেয়। এইবার দুজন ঘরের ভিতরে ঢুকে পড়ে আর নবীন বাত্রাকে খুন করার পর সারা ঘর তছনছ করে দেয়। কিন্তু বাত্রার চিৎকার ওনার প্রতিবেশী নাটকার্নি জুটি শুনতে পায়, কিন্তু বয়স্ক হওয়ার কারণে ওনারা দুজন ওই দুই হামলাকারীকে ধরতে পারে না। পুলিশি তদন্ত শুরু হয়। দিল্লিতে বাত্রার স্ত্রী, সিঙ্গাপুরে ওনার মেয়ে আর জামাই এবং লন্ডনে ওনার ছেলেকে ইনফর্ম করা হয়। পুলিশ জানতে পারে বাত্রা খুবই ধনী ব্যক্তি ছিলেন। মুম্বাই আর দিল্লিতে ওনার প্রচুর প্রপার্টি ছিল। প্রথমে পুলিশের মনে হয় প্রপার্টির কারণেই হয়তো পারিবারিক কোনো শত্রুতা থেকে এই খুন হয়ে থাকবে। পরিবারের সব সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কিছুই জানা যায় না। পার্সোনাল ম্যানেজার গোমসকেও জিজ্ঞাসা করা হয়, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায় না। পুলিশ ক্রাইম সিনে আবার যায়, আর এইবার ওনারা একটা বাক্স উদ্ধার করেন যাতে প্রচুর পরিমাণে কন্ডোম আর সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর ট্যাবলেট ছিল। পুলিশ এবার মহিলার ইনভলভমেন্টের তদন্ত শুরু করে। নবীন বাত্রার সেল ফোনে 300 কন্ট্যাক্ট ছিল। পুলিশ প্রতিটা কন্ট্যাক্টের সঙ্গে কথা বলে, আর তার সাথেই গোমসকে আবারও জিজ্ঞাসাবাদ করে যে নবীনের কোনো অ্যাফেয়ার ছিল কিনা। সুস্মিতা, নীতা আর কবিতা, এই তিনজন নবীন বাত্রার জন্য পোজ করেছিল। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এটা জানা যায় যে নবীন বাত্রা তাদের পোর্টফোলিও বানানোর পরিবর্তে তাদেরকেই টাকা দিতেন। পুলিশের এই ব্যাপারটায় খুব খটকা লাগে। এখন এরপর ফটোগ্রাফির শখ ওনার এটা মানছে, ফিল্ম বানানোর ইচ্ছে ছিল এটাও মানছে, ক্রিয়েটিভ ছিলেন, প্যাশনেট ছিলেন, সব মানছে। কিন্তু এই কৌটো, এর জিনিসগুলো তো অন্য কোনো ক্রিয়েটিভিটির দিকে ইঙ্গিত করছে। আর এটা তো এখন গল্পের শুধু শুরুটা। বাকি গল্পটা আপনি আমাদের বলবেন মিস্টার গোমস। ব্যাপারটা কি? কবিতা শর্মা। হ্যাঁ, নবীন বাত্রা, কি জানেন তার ব্যাপারে? ব্যাস এটাই যে উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। ভালো কেন ছিলেন? আপনার পোজ দেওয়ার জন্য পেমেন্ট দিতেন এই জন্য? তা নয় স্যার, উনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন। ওনার স্বভাব খুব ভালো ছিল। আপনার ওনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল? না স্যার, ইট ওয়াজ স্ট্রিক্টলি প্রফেশনাল, আর কিছু নয়। পারসিশন পোজ দেওয়ার জন্য কত পেমেন্ট করতো আপনাকে? আই এম সরি স্যার, আমি এই সম্বন্ধে কিছু জানি না, এই জন্য কোনো কমেন্ট করতে পারবো না স্যার। বাট স্যার, আমার তো মনে হয় না আমাদের স্যার এরকম কোনো অ্যাক্টিভিটি করতে পারে। খুবই রিফাইন্ড মানুষ ছিলেন স্যার, আর ট্রু জেন্টলম্যান উইথ আ হার্ট অফ গোল্ড স্যার। আমি কখন বললাম যে উনি খারাপ লোক ছিলেন? এই সমস্ত জিনিস পাওয়া গেছে ওনার স্টুডিওতে, আর ওই স্টুডিওর প্রত্যেক কটা জিনিস একটা গল্পের দিকে ইঙ্গিত করছে। আর আমি সেই কাহিনীটা শুনতে চাই মিস্টার গোমস। আমি কোনো গল্প জানি না স্যার। আমাদের স্যার একজন ক্রিয়েটিভ মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা স্ট্যান্ডার্ড ছিল, একটা স্ট্যাটাস ছিল। এসব ফালতু জিনিস, এটা ননসেন্স স্যার। এটা ননসেন্স নয়, সত্যি মিস্টার গোমস। আর এই ননসেন্সের পিছনে আরও কিছু ননসেন্স আছে। সিসিটিভি ক্যামেরা বিনা রেকর্ডিংয়ে আমি কখনো দেখিনি। কি দেখতেন উনি এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে? ওই সিসিটিভি ক্যামেরা আর এই কৌটোর মধ্যে সম্পর্ক আছে মিস্টার গোমস, কিন্তু কি সেই সম্পর্ক? আর সেটা যেমনই হোক, সেটা আপনি আমাদের বলবেন। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, এই জন্য আপনার কোনো কথার জবাব দিতে পারবো না। স্যার, কন্ট্যাক্ট লিস্টের সমস্ত মডেলের সঙ্গেই প্রায় কথা বলেছি। সবাই একই কথা বলছি যে নবীন বাত্রা খুব ভালো লোক ছিলেন, ওদের পোজ দেওয়ার জন্য পয়সা দিতেন। তার মানে মিস্টার নবীন বাত্রা নিজের স্টুডিওতে প্রচুর ক্যাশ রাখতেন? স্যার, মানে আপনার মতে মার্ডার শুধু পয়সার জন্য হয়েছে? কদম, যখন সারা সমাজ একটা মানুষের এত সুনাম করে, তখন কিছু শত্রুও তৈরি হয়ে যায়। মানে
মার্ডার শুধু পয়সার জন্য হয়নি। না, যদি এই মার্ডার শুধুমাত্র টাকার জন্যই হয় তাহলে অনেক টাকার জন্য হওয়া উচিত। সকলেই নবীন বাত্রার সম্পর্কে এটাই বলছিল যে উনি একজন ভদ্রলোক ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন। নবীন বাত্রার এই কেসে কি সিম্পল একটা চুরির কেস অ্যাক্সিডেন্টালি মার্ডার কেস হয়ে গিয়েছিল? খুনের পর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু পুলিশের হাতে একটাও লিড ছিল না এই খুনের মোটিভেশন নিয়ে। সেই কারণে খুনিদের কাছে পৌঁছানোটা খুব সহজ ছিল না। ওই দিনকে নবীন স্যার অফিস থেকে ক্যামেরা নিয়ে এসেছিল, সেই ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে না? স্যারের কাছে সবসময় 40-50,000 ক্যাশ থাকতো, সেটাও নেই। আর কিছু? আর কিছু তো আমি 100% বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি ওনার অফিস ম্যানেজ করতাম, আর এই স্টুডিওতে আমি অনেক কম বাড়ি এসেছি। এই স্টুডিও আমাদের নবীন স্যারের, ওনার পার্সোনাল স্পেস ছিল। এখানে উনি কখন কোথায় কী রাখতেন সেটা আমি জানি না স্যার। আই এম রিয়েলি সরি, আই ক্যান নট হেল্প ইউ স্যার। স্যার, আমি নবীন বাত্রার ওয়াইফ আশা বাত্রা, তার মেয়ে সুনিতা মহাজন, জামাই সমীর মহাজন, ছেলে অনিল বাত্রা, সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। কারোর বিরুদ্ধেই কোনো কিছু পাওয়া যায়নি। মার্ডারে এদের কারোর ইনভলভ হওয়াটা রুল আউট করে দেওয়া যায়। নবীনের লাস্ট কথা গোমসের সঙ্গে হয়েছিল, যেমন গোমস বলেছে, সবই ঠিক আছে। তাহলে তো এটা ছোটোখাটো চুরির ব্যাপার, যাতে বাই চান্স মার্ডারটা হয়ে গেছে। হতে পারে স্যার, কিন্তু এটা তো শিওর যে ছেলেগুলো স্টুডিও সম্পর্কে জানতো। তারা এটাও জানতো যে ওখানে ইকুইপমেন্ট আর ক্যাশ আছে, আর সেই সঙ্গে এটাও যে বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি নেই আর আশেপাশে সবাই সিনিয়র সিটিজেন। যদি এটা অন্য কোনো কেস হয় যেখানে বুঝে শুনে অ্যাক্সিডেন্টাল মার্ডার কেস তৈরি করা হচ্ছে, তাহলে মানতে হবে দে আর সাকসেসফুল। ক্লিন জব। আচ্ছা, ওই দুটো ছেলের স্কেচের কি হলো? হচ্ছে স্যার, আসলে ওই প্রতিবেশী দুজন খুবই বয়স্ক, ঠিকভাবে মনে করতে পারছেন না, ফলে ডিসক্রিপশন ভুলভাল হচ্ছে। স্কেচ আর্টিস্ট 3 দিন ধরে ওদের সঙ্গেই রয়েছে। একটা কাজ করো, ওই আর্টিস্টকে এখানে ডেকে পাঠাও। আর ওই দুজন প্রতিবেশীকেও এখানে রাখবো? ইয়েস, ওদের চেহারার আভাস পাওয়াটা খুব জরুরি। স্যার, ওই দুজনে না টুপি পরেছিল, টুপি। হ্যাঁ, দেখুন, আপনি 3 দিন ধরে শুধু টুপির কথাই বলে চলেছেন। ওদের চোখ মুখের ব্যাপারে একটু বলুন না। টুপিতে কোনো সাহায্য হবে না। নাকটা কেমন ছিল, চোখ দুটো কেমন? আরে নবীনবাবু কোথায়?
স্যার আমি এদের অত ভালো করে দেখতে পাইনি, কারণ আমি অনেক দূরে ছিলাম। তবে হ্যাঁ স্যার, ওরা দুজন এরকমই ক্যাপ পরেছিল। স্যার কোনো হিস্ট্রি শিটার বা ওয়ান্টেড ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে না। বোধহয় ফার্স্ট টাইম ক্রিমিনাল। স্যার এরা নতুন, না হলে বাইরের ছেলে, অনেকটাই বাইরের, মানে মুম্বাই থানে পুনের থেকেও বাইরে। মার্কেটে কোনো সুপারির খবর? স্যার আজকাল আপনাদের জন্য সুপারি অনেক কম হয়ে গেছে, কিন্তু হ্যাঁ স্যার, যদি এক একটাও বেরোয় না তাহলে খবর একদম বিদ্যুতের মতো চমকায়। ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে স্যার। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এটা ছোটখাটো চুরি বা অ্যাক্সিডেন্টাল মার্ডারের কেস নয়। এক দু সপ্তাহের মধ্যে কেসটা ধামাচাপা পড়বে, তারপর দেখা যাবে কি করব কি করব না। আমায় ফিরে যেতে হবে বাবা। মা, আমাকেও ফিরে যেতে হবে। লন্ডন থেকে বারবার ফোন করছে, অফিসে খুব কাজের চাপ রয়েছে। অনিল, সুনিতা, সমীর, তোরা নিজেদের খেয়াল রাখিস। ইয়েস মম। আমি গোমসকে বলে দিয়েছি যে পুলিশ ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট আমাদের টাইম টু টাইম যেন দেয়। নট ব্যাড, অ্যাকচুয়ালি ফটোগুলো ভালো। হ্যাঁ, আর আমি আমার কাজের পুরো প্রোফাইলটা এই ফটোগ্রাফির পেছনে প্রিন্ট করে Good. দিয়েছি। ওকে, আমি এটা করতে চাই। রোল রোলিং অ্যাকশন। Got it. Okay. স্যার এগুলো সব নর্মাল কল যেগুলো নবীন বাত্রা করেছিলেন বা এসছিল 16ই সেপ্টেম্বর 2012-তে। আমি ক্রস চেক করিয়েছি সব। আর এই যেটা ইয়েলো কালার দিয়ে মার্ক করা 16ই সেপ্টেম্বর ইনকামিং কল। স্যার এই একটাই কল কেবলমাত্র ল্যান্ডলাইন থেকে এসছে, বরিবালির কোনো পিসিও থেকে। হ্যালো নবীনবাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। ভাই, আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি, আবার কালকে আসবো। 16ই সেপ্টেম্বর মানে মার্ডারের আগের দিন। স্যার ষোলোই সেপ্টেম্বর দুপুর 12:30টায় ফোন করা হয়েছে। স্যার, আজ যদি কেউ দোকানে আসতো হয়তো 50% চেহারা তার বলতে পারতাম, কিন্তু 16ই সেপ্টেম্বর সরি স্যার, আমি বলতে পারবো না। স্যার হতে পারে কেউ ভুল করে নাম্বার ডায়াল করেছে।
বা হতে পারে খারাপ উদ্দেশ্যে করা এই কলটা সঠিক নাম্বারেই করা হয়েছে। মিস্টার গোমসকে পুলিশ স্টেশনে ডাকো। ওকে, অলরাইট, ঠিক আছে, আমি আসছি। মিস্টার নবীন বাত্রা আপনাকে কখনো কুরিয়ারের ব্যাপারে কিছু বলেছিল? না স্যার, আসলে মিস্টার নবীন তো সবসময় কোরিয়ার নিজের হয় অফিসে আনাতেন, না হলে বাড়িতে। স্টুডিওতে তো কখনো নয়, হয়তো প্রাইভেট কিছু ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি ওনার স্টুডিওতে যে কুরিয়ারটা এসেছিল তাতে ছোট ছোট কার ছিল, টয়েস কার। কার্ডস? আর ওই রকম কার আমি ওনার ডেস্কেও দেখেছিলাম। কোনো কানেকশন? আপনার কোনো আইডিয়া আছে মিস্টার বাত্রা এই রকম কার কোথা থেকে কিনতেন? নবীন স্যারের মিনিয়েচার কার সংগ্রহ করা একটা শখ ছিল স্যার, আর উনি সব জায়গা থেকে নিজেই কিনতেন। এরম কোনো কুরিয়ার তো উনি অফিসেও আনাননি কখনো। স্টুডিওতে আমি জানি না স্যার। ওকে মিস্টার গোমস। থ্যাংক ইউ স্যার। কদম স্যার, ওই দুজন খুনি কুরিয়ারের ছেলের বেশ ধরে 1:45 নাগাদ মিস্টার বাত্রা স্টুডিওয়ে এসেছিল, যখন কম্পিউটার ইঞ্জিনিয়ার গৌরব ওখানে ছিল। সেই কারণেই ওরা প্রথমবার ফিরে যায়। আর তারপর যখন 1:30টার সময় গৌরব ওখান থেকে বেরোয়, তখন কুরিয়ারের ছেলেগুলো আবার এলো, যখন মিস্টার বাত্রা স্টুডিওয় একা, আর ওই দুজন ওনার ওপর হামলা করলো। তার মানে ওদের সঙ্গে আরও একজন ছিল। হ্যাঁ স্যার, ওটা টিপারই হবে যে তাদের দুজনকে খবর দিয়েছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে। কারেক্ট। সেই জন্য প্রথমবার যখন এসেছিল তখন ওদের ফিরে যেতে হয়, আর যখন দ্বিতীয়বার এলো তখন সফল হলো। স্যার আমি ওখানে 12:45 নাগাদ গিয়েছিলাম, আর ওই 1:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। গৌরব, তুমি বলেছিলে যে যখন তুমি ওই বিল্ডিং থেকে বেরোলে তুমি বাইরে একজনকে দেখেছিলে, তোমার দিকে তাকিয়েছিল, তোমার অদ্ভুত লেগেছিল। হ্যাঁ স্যার, বলেছিলাম। সে কোথায় দাঁড়িয়েছিল? স্যার বিল্ডিংয়ের গেটের ঠিক সামনে। গৌরব, মনে করো এটাই সেই বাড়ি যেখান থেকে তুমি বেরিয়েছিলে। হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের গেট, আর এটা রাস্তা। আর এই রাস্তায় যে ছেলেটা তোমায় দেখছিল ও এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছিল? স্যার বিল্ডিংয়ের গেটের সামনে রোডে একটা গাড়ি ছিল, তার পাশেই। থ্যাংক ইউ, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। কদম স্যার, আমি শিওর এই তৃতীয় ছেলেটি স্পটার, যে বিল্ডিংয়ের বাইরে নজর রাখছিল। যেই গৌরবকে বিল্ডিংয়ের বাইরে বেরোতে দেখলো, অমনি নিজের সাথীদের ইনফর্ম করলো, আর তারা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। হামলাকারীরা একটা মজবুত প্ল্যান বানিয়েছিল ঠিকই, কিন্তু পুলিশ ধীরে ধীরে সেই প্ল্যানের নকশাটা ধরে ফেলে। পুলিশ অন্ধকারে হাতড়ে প্রমাণ জোগাড় করছিল, পিছন দিকে হেঁটে সেই ধাপগুলিকে বোঝার চেষ্টা করছিল এটা জানার যে এত বিস্তারিতভাবে প্ল্যানিং কি করে হয়েছিল, আর হলোই বা কেন। কমিউনিকেশন ছাড়া কোনো কাজই কিন্তু সফল হয় না। একজন নজরদার ছিল আর দুজন খুনি। এই তিনজনের মধ্যে কথার আদান প্রদান কি করে হচ্ছিল? নিশ্চয়ই মোবাইলে। হ্যাঁ, ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। স্যার ফোন কলের ডিটেলস কেসটা সলভ করতে সাহায্য করবে। এই কলোনির আশপাশের সমস্ত টাওয়ারের কল ডিটেল বার করো। 11টা থেকে 2টোর মধ্যে 17ই সেপ্টেম্বর ইনকামিং আর আউটগোয়িং দুটোরই হয়ে যাবে স্যার। সমস্ত সেলফোন নাম্বারগুলো ট্যালি করো, কারণ হতে পারে এর মধ্যে কোনো একটি নাম্বার মিস্টার নবীনের কল লিস্ট কিংবা কন্ট্যাক্ট লিস্টের সঙ্গে ম্যাচ করে গেল। কারণ যদি এই মার্ডার প্ল্যান মার্ডার হয়, তাহলে খুনি আর ভিকটিমের মধ্যে কিছু তো কমন থাকবে। মেবি একটা কমন ফোন নাম্বার।
কানেকশন পেয়ে গেছি। 6-7 স্যার 17ই সেপ্টেম্বর শো একটার সময় এই নাম্বার থেকে এই নাম্বারে কল করা হয়েছে। দুজনে এলআইসি কলোনির। হ্যাঁ, ওই সবুজ শার্ট পরা ছেলেটা বেরিয়ে গেছে। এটা নবীন বাত্রার সঙ্গে কি কানেকশন? স্যার এই নাম্বারটা 4476767767 এই নাম্বার থেকে আরেকটা কল করা হয়েছে 16ই সেপ্টেম্বরে 444555664 12:20 12:20 হ্যাঁ, নবীন বাত্রাকে পিসিও থেকে যে ফোনটা এসেছিল তার ঠিক 10 মিনিট আগে। হ্যালো নবীনবাবু, আমি কুরিয়ার কোম্পানি থেকে বলছিলাম। ভাই আমি স্টুডিও থেকে বেরিয়ে পড়েছি। এই সমস্ত নাম্বারের ওই কেসের সঙ্গে কি সম্পর্ক? স্যার এটাই সেই নাম্বার যেটা থেকে 16ই সেপ্টেম্বর 12:20 ফোন করা হয়েছিল এই নাম্বারে। মিস্টার নবীনের বাড়িতে তো তালা লাগানো। আর এই নাম্বারটা নবীন বাত্রার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে। এই নম্বরটা কার? আমরা তাকে চিনি? তাকে কোয়েশ্চেন করা হয়েছে? হ্যাঁ স্যার, কবিতা শর্মা, স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। কবিতা শর্মা, যাকে তুমি ইন্টারোগেট করেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো কবিতা, মিস্টার নবীনের বাড়িতে তো তালা লাগানো। কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন উনি। একটা কাজ করো, নাম্বারটা দিয়ে দাও, একবার কল করে জেনে নিই। আরে তাহলে উনি সন্দেহ করবেন। আরে কিচ্ছু হবে না, পিসিও থেকে করবো। আর কবিতা শর্মা এই নাম্বারটায় ফোন করে 17ই সেপ্টেম্বরে 1:45 17ই সেপ্টেম্বর 1:45। মানে এই কলটা তখন করা হয়েছিল যখন ওই ছেলে দুটো মিস্টার বাত্রা স্টুডিওতে ঢুকেছিল। হ্যাঁ, না না, ওরা এখনো বাইরে আসেনি, এখনো কাজ চলছে ভেতরে। কাজ শেষ হয়ে গেলে তোরা ওখান থেকে বেরোনোর পর আমাকে অবশ্যই ফোন করবি। ওকে। সেদিনই 2:15 সময় কবিতাকে ফোন করা হয়েছিল এই নাম্বার থেকে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কবিতা শর্মাকে ধরব না, প্রথমে এই দুটো নাম্বারকে খোঁজ করব, এদের ডিটেলসগুলো নেব, তখনই বুঝতে পারবো তৃতীয় জন কে। স্যার কাউকে কিচ্ছু জানাবে না, চুপচাপ পুরো টিমটাকে ধরতে হবে। কবিতা শর্মা একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস, নবীন বাত্রা যার পোর্টফোলিও বানিয়েছিল, আর এখন সে তারই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত। ওই 3 জন যুবক যারা এই মার্ডারটা এক্সিকিউট করেছিল তাদের চিহ্নিতকরণ আর তাদের মোটিভ তখনও জানা যায়নি, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনের সঠিক পথ ধরে ফেলেছিল। 1 সপ্তাহের দৌড়ঝাঁপের পর ফাইনালি এই কেসের সমাধান হতে চলেছিল। স্যার এই নাম্বার থেকে কবিতা শর্মাকে ফোন করা হয়েছিল 16ই সেপ্টেম্বর 12:20 আর 17 তারিখ মার্ডারের পরে। এই নাম্বারটা কোনো প্রণয় ঘোষের। কবিতা শর্মা এই নাম্বারটা ফোন করে 17ই সেপ্টেম্বর 1:45। এই নাম্বারটা কোনো সতীশ শর্মার। স্যার এটা একটা নতুন নাম্বার, প্রণয় ঘোষের সেলফোন লিস্ট থেকে পেয়েছি। অনেক ফোনই গেছে এবং এসছে এই নাম্বারটা থেকে 16 আর 17 সেপ্টেম্বরে। এই নাম্বারটা চিরাগ গাউড়ের। স্যার আরেকটা কথা, এই চিরাগ গাউড়ে যে না, তার একটা হিস্ট্রি আছে, 2-4টে চুরি ডাকাতি করেছে, দাদার পুলিশ স্টেশনে এন্ট্রিও রয়েছে। আর এই দুটো ছেলে সতীশ আর প্রণয়? কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। সতীশ কবিতা শর্মার ছোট ভাই, আর এই প্রণয় হোটেল লাইনে রয়েছে, ক্যাটারিংয়ে ডিপ্লোমা করেছে আর অনেক হোটেলে সার্ভিস করেছে। এরা সবাই ওয়ার্ল্ডের অধিবাসী। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? লোয়ার মিডল ক্লাস। প্রণয়ের ফাদার একটা মাল্টিনেশনাল কোম্পানির মেকানিক। কবিতার তার বোন টিভি সিরিয়ালে এক্সট্রার কাজ করে, আর চিরাগের বাবা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে, ড্রাইভার। এই 4 জন এখন মুম্বাইতে আছে? হ্যাঁ স্যার, একজন হাবিলদার ওদের উপর নজর রাখছে। আজ রাতে এই 4 জনকে আমরা চুপচাপ তুলে নেব। আমরা এটা তো বুঝতে পেরেছি যে এরাই খুনটা করেছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে এরা খুনটা নিজেরা করেছে না কাউকে দিয়ে করিয়েছে। তাই আজ রাতে চুপচাপ তুলে নেব।
আসছি রে বাবা, আসছি। হ্যাঁ বলুন। কবিতা আর সতীশ বাড়িতে আছে? আপনারা কি? পুলিশ। প্রণয় ঘোষ, আরে আমার কথা শোন। চিরাগ, হ্যাঁ আমি চল। ষোলো আর 17 সেপ্টেম্বর তোমরা ফোনে যা যা কথা বলেছ পুরো কল রেকর্ডস আমাদের কাছে আছে। তোমরা যেখানেই গেছো সমস্ত ডিটেল রয়েছে। সতীশ শর্মা, তুমি 17 সেপ্টেম্বর কিংস্টন অ্যাপার্টমেন্টের সামনে নজরদারি করছিলে। কিংস্টন অ্যাপার্টমেন্ট, যেখানে মিস্টার নবীন বাত্রার স্টুডিও। আর তোমরা, প্রণয় আর চিরাগ, তোমরা দুজন 17 সেপ্টেম্বরে মিস্টার নবীন বাত্রার স্টুডিওতে গিয়েছিলে। প্রথমে লুটপাট করলে, তারপর ওনাকে খুন করলে। মিস কবিতা শর্মা, আপনার কথায় কোনো কথা বলবেন না। পুরো ঘটনা আমরা জানি। আমরা শুধু এটাই জানতে চাইছি, এই খুনটা তোমরা 4 জনে করেছ নাকি কেউ তোমাদের দিয়ে করিয়েছে? তোমাদের পিছনে আর কে রয়েছে? সত্যি কথা বলো। সত্যি ছাড়া অন্য কিছু বলার চেষ্টাও করবে না, নালে মেরে হাড় গুঁড়িয়ে দেব। এই নাও, থ্যাংক ইউ স্যার। তোমার প্রিন্টগুলো কালকেই তৈরি হয়ে যাবে। আমি মিস্টার নবীনের ব্যাপারে একজন কলিগের থেকে শুনেছিলাম। আমি জানতে পারলাম যে উনি পোর্টফোলিও বানাতে পয়সা নেন না, বরং মডেলের পোজের জন্য উনি টাকা দেন। সেই সময় আমি ভাবলাম এটা তো সোনায় সোহাগা। নবীন বাত্রাকে মারার জন্য তোমায় টাকা কে দিয়েছিল? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আমি জানতে পারলাম যে উনি পোর্টফোলিও বানাতে পয়সা নেন না, বরং মডেলের পোজের জন্য উনি টাকা দেন। সেই সময় আমি ভাবলাম এটা তো সোনায় সোহাগা। নবীন বাত্রাকে মারার জন্য তোমায় টাকা কে দিয়েছিল? কেউ দেয়নি স্যার। সে যেই হোক তাকে বাঁচানোর চেষ্টা করছো নাকি, নাকি তাকে ভয় পাচ্ছ? আমাদের চাইতেও তাকে বেশি ভয় পাচ্ছ? না স্যার, নবীন স্যারকে মারার আমাদের কোনো প্ল্যানই ছিল না।
একটার পর একটা ভুল করেই চলেছি। আরে ধার দেনায় ডুবে গেছি আমি। 50,000 টাকা ধার হয়ে রয়েছে মার্কেটে। তাহলে এখন এখন কি করে লোন মেটাবে? কিচ্ছু জানি না। তুমি হেল্প করবে? আরে আমি কি করে হেল্প করব? আমার কাছে তো কিচ্ছু নেই। আরে তোমার ওই বুড়োটা আছে না, ফটোগ্রাফার, তুমি তো বলছিলে যে ও নাকি পোজ দেওয়ার জন্য টাকা দেয়, তো ট্রাই তো করো। না মানে আমি বলতে চাইছি যে আরে জিজ্ঞেস তো করো না। দেখো, ও যদি একবারের জন্য 5,000 টাকা দেয়, 50,000 টাকা দেওয়া কোনো বড় ব্যাপার নয়। প্লিজ প্লিজ কবিতা, একবার চেষ্টা তো করো। কবিতা, তুমি একটা কথা সবসময় মনে রাখবে, তুমি একদিন খুব বড় অ্যাক্ট্রেস হবে। এই নাও। আমার সাহস হচ্ছিল না নবীন স্যারের কাছ থেকে টাকা চাওয়ার, তাই জন্য আমি প্রণয়কে বলে দিলাম এটা হতে পারে না। চলো, কোনো ব্যাপার না। তুমি টাকা চাইতে পারবে না তো, কিন্তু আমরা টাকা নিতে তো পারি। তার মানে ও টাকা ওই কাপবোর্ডে রাখে না? আর তুমি বলছিলে যে ও দুপুরবেলা বাড়িতে একা থাকে, তাই তো? হ্যাঁ, তো চুরি? হ্যাঁ, চুরি। প্রণয় তুমি দেখো, আমি একজন এক্সপার্টকে চিনি, তুমি চিন্তা করো না। সে তো বাঁহাতের কাজ। কাজের লোক সকালে আসে অথবা বিকেলে আসে। আর কেউ? হ্যাঁ, দুদলেও সকালে আসে। মানে দুপুরবেলা আমাদের জন্য একদম ঠিক সময়। ওই সময় ও পুরো ফাঁকা থাকে, একদম একা। যদি কোনো ফটোশুট না হয় তাহলেই উনি একলা থাকবেন। আমরা সেরাম দিন দেখে যাব যেদিন ও দুপুরে পুরো একা থাকবে। আর তুই বলছিলিস না ওই বিল্ডিংয়ে ওয়াচম্যানও নেই? আমি তো আজ অব্দি দেখিনি। আরে আমরা তো নজর রাখবো বিল্ডিং এ। কিন্তু কি করে? সব প্ল্যান খালি চুরিরই ছিল। আরে এই রুমালটা কি জন্য? বোঝার চেষ্টা কর ভাই, আমরা ওখানে যাচ্ছি ওর মাল সাফ করতে। ও নিশ্চয়ই আমাদের আরতি করবে না, বেশি বাড়াবাড়ি করলে। তাই জন্য আমাদের একটু রেডি থাকতে হবে। কি জন্য রেডি থাকবো? তোর টাকা চাই তো? চাই না? চাই মানে আইডিয়াটা তো আমারই। সেটা তুই আমাকে ছাড়া করতে পারবি? আরে কিন্তু আমি চুপ, আমার কথা শোন। এই লাইনে যখন তখন যা কিছু হতে পারে, অতএব আমাদের সবসময় রেডি থাকতে হবে, বুঝলি? প্রণয় আমাকে মার্ডার করার ব্যাপারে কিচ্ছু বলেননি স্যার। স্যার, মার্ডার করার কোনো প্ল্যানই ছিল না। তাহলে প্ল্যানটা কি ছিল? আরে তোমরা আমার ভাইকে মাঝখানে কেন আনছো? দেখ কবিতা, আমরা ওখান থেকে একবার খালি হাতে ফিরে এসেছি। হ্যাঁ, যদি বারবার যাই না, আমরা সাট করে ধরা পড়ে যাব। এইবার প্ল্যান ফেল করলে চলবে না। আরে কিন্তু আমার ভাই কেন? ও তো কিছুই করতে পারে না। আমি জানি কিছু পারে না, সেই জন্য খালি ওয়াচ করার ডিউটিটা দিচ্ছি ওকে। ওকে কোনো চুরি করতে হবে না। ওই বুড়ের ওপর নজর রাখবে আর আমাদের খবর দেবে। স্যার, আমরা বুঝতেই পারিনি মিস্টার বাত্রা কখন মারা গেছে। আর আমরা শুধু ওনাকে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু কি করছো? এই তোমরা কে? আরে হিলা আছো, বাঁচাও! আরে মুখ বন্ধ কর, চুপ কর বুড়ো। স্যার, একটু ছটফট করবে সেই আন্দাজটা ছিল আমার, কিন্তু ও এত চিৎকার করতে শুরু করলো যে আমাদের ওর মুখটা বন্ধ করা খুব জরুরি হয়ে পড়লো। স্যার, আমরা সত্যি বুঝতে পারিনি ওই রুমালটার জন্য নবীন স্যারের দম বন্ধ হয়ে যাচ্ছিল। বুঝতেই পারিনি উনি কখন মারা গেলেন। আরে এ তো মরে গেল। কবিতা, আরে বিশ্বাস কর, আমাদের মারার প্ল্যান ছিল না। কিন্তু মেরে তো ফেললে না? মেরে ফেলেনি,
ও মরে গেছে। আর তুমি আমার বেচারা ভাইকেও এই মার্ডার কেসে ফাঁসিয়ে দিলে। আরে কি মার্ডার করছো? আরে ভুল হয়ে গেছে। মিথ্যে কথা বলো না প্রণয়। তুমি আর চিরাগ নবীন স্যারকে মারার আগে থেকে প্ল্যান করেছিলে না? তুমি আমাকে মিথ্যে বললে, আমার ভাইকেও মিথ্যে বললে। $50,000 টাকার জন্যে তোমরা একটা মানুষকে মেরে ফেললে। মাত্র 50,000-এর জন্যে। এটাই একটা মানুষের জীবনের দাম তোমাদের কাছে? তোমরা 65 বছরের একটা বৃদ্ধর জীবন তো নিয়ে নিলে, সেই সঙ্গে নিজেদের জীবনটাও বরবাদ করলে। এখন তোমরা সবাই জেলে পচে মরবে প্রত্যেকে। নিয়ে যাও এদের। চলো। কি ওরা শুধু 50,000-এর জন্য নবীনকে মেরে ফেললো? হ্যাঁ ম্যাডাম, আমিও শুনেছি ওরা এরকমই স্টেটমেন্ট পুলিশকেও দিয়েছে। ওই মেয়েটা যাকে পোজ দেওয়ার জন্য নবীন টাকা দিত। ম্যাডাম, আমি অনেকবার স্যারকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সবার সামনে আপনি উদার হবেন না। এখন দেখলেন তো, অল্প কটা টাকার জন্য এত বড় মূল্য দিতে হবে আমাদের, কখনো ভাবতে পারিনি। এই বাক্সের ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। এর সাথে মার্ডারের কোনো সম্পর্কই নেই। এনিওয়েজ, কারোর পার্সোনাল লাইফের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। থাকতে পারে কোনো ঘটনা। একজন 65 বছরের হাসি খুশি মানুষ, উনি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি যে স্ট্রাগলিং অ্যাক্ট্রেসকে উনি উদারতার সঙ্গে টাকা দিয়েছিলেন, সেই মেয়েটি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে ওনাকেই লুট করার প্ল্যান করবে। আর এই লুটের প্ল্যানে তিনি নিজের জীবনটাও হারিয়ে বসবেন। হাতাহাতি আর হত্যা করা হয় মাত্র 50,000 টাকার জন্য আর নবীন বাত্রার ক্যামেরার জন্য। ক্যামেরা চিরাগের বাড়ি থেকে উদ্ধার করা হয়, আর কিছু টাকা প্রণয়ের বাড়ি থেকে। কবিতা, সতীশ আর প্রণয়ের পরিবার নিজেদের সন্তানদের করা মারাত্মক অপরাধের কারণে লজ্জিত হয়েছেন ঠিকই, কিন্তু শকও পেয়েছেন। চিরাগের বাড়ির লোক চিরাগের ক্রিমিনাল বুদ্ধি সম্পর্কে জানতেন। কয়েকবার ছোটখাটো অপরাধের জন্য ওরা চিরাগকে জামানত করিয়েছিলেন। 2011-2012 এই 2 বছরে মুম্বাইতে সিনিয়র সিটিজেনদের উপর হামলার ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। এটা অনুমান করা খুবই কঠিন যে কার প্রয়োজন কখন লোভে পরিণত হবে। আর লোভই হলো অপরাধের মূল। প্রয়োজন থেকে লোভ আর লোভ থেকে অপরাধের প্রবণতা আজকাল আগুনের মতো ছড়িয়ে পড়ছে, জীবনের অংশ হয়ে উঠছে। কিন্তু কাকে দোষ দেবেন? যে কোনো টিভি নিউজ চ্যানেল অন করে দেখুন, যারা আইন তৈরি করে মানুষের পরিষেবা প্রদানকারীরাই আলাদা আলাদা রকমের ভয়ঙ্কর লুঠে মেতে রয়েছে। স্ক্যাম আর দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রায় মুখ ফিরিয়ে নেয়, নয়তোবা মৌনব্রত ধারণ করে বসে থাকে। একটা সময় ছিল যখন এই ধরনের কেস সমস্ত জনতার মধ্যে কৌতূহল জাগাতো। আর এখন যখনই খবর আসে কোনো সিনিয়র সিটিজেনের খুন হয়েছে, খুব ক্যাজুয়ালি আমাদের মুখ থেকে বেরিয়ে যায়, আরে ভাই আরও একটা কাণ্ড। এমন কতদিন চলবে? পুলিশ তো নিজেদের কাজ করে চলেছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের উপর চলতে থাকা হামলা বন্ধ করার জন্য আমাদেরও সবাইকে সজাগ থাকতে হবে।